আচ্ছা, আজকের যে অঙ্কটা করাবো একটা অঙ্কই করাবো, একটা অঙ্কই হোমওয়ার্ক থাকবে। অঙ্কটা একটু বড়, আর হয়তোবা 40 মিনিটে শেষ হবে না। যদি কোনো কারণে 40 মিনিটে শেষ করতে না পারি, তাহলে সেম লিঙ্কে তোমরা আবার জয়েন দিবা। অঙ্কটা যেহেতু বড়, হয়তোবা 40 মিনিটে শেষ নাও করতে পারি। ওকে ভাই, ঠিক আছে। ওকে, তো আমি ক্লাস শুরু করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিলাম, তোমরা দেখো যে স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। আচ্ছা, আমরা স্ক্রিনে বিবিও ওয়াল দেখতে পাচ্ছি। জি ভাইয়া। ওকে, আমি আজকে অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড ইরর অ্যানালাইসিস এই চ্যাপ্টারের উপর 3 নম্বর ক্লাস নিব। গত দুইটি ক্লাসে আমরা প্রবলেম 5 পর্যন্ত অঙ্কের সমাধান শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম 6 থেকে স্টার্ট করব। তো চলে যাচ্ছি আমাদের আজকের অঙ্কে। ওকে, আমরা স্ক্রিনে প্রবলেম 6 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। খেয়াল করো প্রবলেম 6 কি বলেছে। এখানে বলা হয়েছে দ্য ফার্স্ট অডিট অফ দ্য বুকস অফ ব্রুস গিনরিস ওয়াজ মেড ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2012। মানে 2012 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে ব্রুস গিনরিস এই কোম্পানির বইটাকে প্রথমবারের মতো অডিট করা হয়েছে। ইন দ্য এক্সামাইনিং দ্য বুকস, মানে বইটাকে পরীক্ষা নিরীক্ষা করে দ্য অডিটর ফাউন্ড দ্যাট, নিরীক্ষক আবিষ্কার করলো যে certain items had been overlooked or incorrectly handled in the last 3 years। গত 3 বছর যাবৎ কিছু নির্দিষ্ট আইটেম ইনকারেক্টলি হ্যান্ডেল মানে ভুলভাবে হ্যান্ডেল করা হয়েছে। দেজ আইটেমস আর, সেই আইটেমগুলো নিচে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি ভুলভাবে হ্যান্ডেল করা হয়েছে এরকম 5টা আইটেম আছে। ইনস্ট্রাকশনে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ নেসেসারি ইন 2012। 2012 সালে যদি প্রয়োজন হয় জার্নাল প্রস্তুত করো টু কারেক্ট দ্য বুকস, বইটাকে সঠিক করার জন্য। অ্যাজুমিং দ্যাট দ্য বুকস হ্যাভ নট বিন ক্লোজড, বইটা ক্লোজ হয় নাই। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে ধরে নিতে বলছে 12 সালের বইটা এখনো কি হয় নাই, ক্লোজ হয় নাই, অর্থাৎ বইটা এখনো ওপেন আছে। এটার কিন্তু কাজ আছে, হ্যাঁ, এটা মনে রাখো। ডিসরিগার্ড ইফেক্টস অফ কারেকশন অন ইনকাম ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্সটাকে এখানে হিসাবে ধরতে না করছে। আমরা ইনকাম ট্যাক্সের প্রভাব ছাড়াই এই অঙ্কটার সমাধান করব। কি সমাধান করব? যেখানে যেখানে প্রয়োজন হবে জার্নাল এন্ট্রি প্রদান করব 2012 সালে। হ্যাঁ, কেন জার্নাল এন্ট্রি প্রদান করব? টু কারেক্ট দ্য বুকস, বইটাকে সঠিক করার জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে টোটাল 5টা ভুল আছে। হ্যাঁ, 5টা ইনকারেক্টলি হ্যান্ডেল আইটেম আছে। তো আমরা কি করব, এই ভুলগুলোকে সঠিক করার জন্য যদি জাবেদার প্রয়োজন হয় তাহলে আমরা জাবেদা প্রদান করব। কয় সালে? 2012 সালে। আর বলেছে কি যে 12 সালের বইটা এখনো ক্লোজ হয় নাই, অর্থাৎ 12 সালের বইটা এখনো ওপেন আছে। এই অ্যাজাম্পশন ধরে আমরা কি করব, এই বইটাকে সঠিক করব। তা আমি 5টা আইটেম একসাথে আলোচনা না করে একটা একটা করে আলোচনা করব। অর্থাৎ প্রথমেই আমি 1 নাম্বার আইটেমটা আলোচনা করব এবং 1 নাম্বার আইটেমের সমাধান করব। এরপর পর্যায়ক্রমে বাকি আইটেমগুলোর সমাধান করব। তো চলে যাচ্ছি 1 নাম্বার আইটেমের সমাধানে। ওকে, আমি এখানে 1 নাম্বার আইটেমটা তুলে নিয়েছি। আমি এখানে পড়াবো এবং সলিউশন কি হবে সেটা আমি নিচে লিখে রেখেছি। খেয়াল করো, অ্যাট দ্য বিগিনিং অফ 2010, 2010 সালের শুরুতে দ্য কোম্পানি পারচেজড এ মেশিন ফর টাকা 5,10,000। কোম্পানি 5,10,000 টাকা দিয়ে একটা মেশিন পারচেজ করেছে। কয় সালে পারচেজ করেছে? 2010 সালের শুরুতে। সালভেজ ভ্যালু অফ টাকা 51,000, মানে 51,000 টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ভালো করে খেয়াল করো, 2010 সালের শুরুতে একটা কোম্পানি মেশিন পারচেস করছে 5,10,000 টাকা দিয়ে, যার সালভেজ ভ্যালু হচ্ছে 51,000 টাকা। দ্যাট হ্যাড এ ইউজফুল লাইফ অফ 6 ইয়ার্স। আচ্ছা, মেয়াদ কয় বছর দেওয়া আছে? এই মেশিনের মেয়াদ দেওয়া আছে 6 বছর। দ্য বুককিপার ইউজ স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, হিসাবরক্ষক সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হিসাব করেছে, হ্যাঁ, বা সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করেছে। বাট ফেল টু ডিডাক্ট সালভেজ ভ্যালু ইন কম্পিউটিং দ্য ডেপ্রিসিয়েশন বেস ফর দ্য 3 ইয়ার্স। আচ্ছা, 3 বছর ধরে সে অবচয় হিসাব করছে, কিন্তু সালভেজ ভ্যালু ডিডাক্ট করতে সে ফেল হয়েছে। মানে সালভেজ ভ্যালু সে ডিডাক্ট করে নাই, সালভেজ ভ্যালু সে কর্তন করে নাই। কয় বছর? 3 বছর এরকম ঘটনা ঘটাইছে। যেমন স্ট্রেট লাইন মেথডে আমরা যদি অবচয় হিসাব করি তাহলে সূত্রটা কি? যে কস থেকে বিয়োগ করতে হয় কি? সালভেজ ভ্যালু, তাকে ভাগ করতে হয় এস্টিমেটেড লাইফ দিয়ে, তাই না? তো খেয়াল করো,
সালভেজ ভ্যালুটা সে বাদ দেয় নাই, যেহেতু আমাদের অঙ্কে সালভেজ ভ্যালু দেওয়া আছে 51,000 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশন যদি স্ট্রেট লাইন মেথডে হিসাব করো তাহলে অবশ্যই কস্ট থেকে সালভেজ ভ্যালুটা বিয়োগ করতে হবে। সালভেজ ভ্যালু বিয়োগ করার পর তাকে এস্টিমেটেড লাইফ দিয়ে ভাগ করলেই আমরা সঠিক অবচয়টা পাবো। কিন্তু এই হিসাব রক্ষক কি করেছে, সে স্ট্রেট লাইন মেথডেই অঙ্ক করেছে, বাট ফেল টু ডিডাক্ট সালভেজ ভ্যালু, কিন্তু সালভেজ ভ্যালু কর্তন করতে সে ব্যর্থ হয়েছে, অর্থাৎ সে সালভেজ ভ্যালুটাকে কর্তন করে নাই। এখন সালভেজ ভ্যালু যদি কর্তন না করি তাহলে হিসাবে ভুল হয়েছে, এখন এই হিসাবটাকে সঠিক করতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো সালভেজ ভ্যালু যদি কর্তন না করে তাহলে অবচয় বেশি দেখানো হয়েছে নাকি কম দেখানো হয়েছে? সালভেজ ভ্যালু যদি কর্তন না করি তাহলে অবচয় বেশি দেখানো হয়েছে নাকি কম দেখানো হয়েছে, কেউ বলতে পারবা? বেশি দেখানো হয়েছে ভাইয়া। অবশ্যই জি, অবচয় বেশি দেখানো হয়েছে, কারণ আমরা কস্ট থেকে যখন সালভেজ ভ্যালু বিয়োগ না করব তখন কিন্তু কস্টটা বেশি হয়ে থাকবে। হ্যাঁ, সেই বেশি অ্যামাউন্টটাকে যদি আমরা ভাগ করি এস্টিমেটেড লাইফ দিয়ে তাহলে অবচয়টাও কিন্তু বেশিই আসবে। ঠিক আছে, তার মানে গত 3 বছর সে যে অবচয়ের জাবেদা দিয়েছে, হুম, 3 বছর অবচয়ের যে জাবেদা দিয়েছে সেখানে সে অবচয় বেশি দেখায় রাখছে। এখন আমাদের কি করতে হবে, অবচয় কমাইতে হবে। এখন অবচয় কমানোর জন্য দুইটা কনসেপ্ট তোমাকে মনে করতে হবে বা মনে রাখতে হবে। 2010 সালের শুরুতে আমরা মেশিনটা ক্রয় করেছিলাম। তো 2010 সালে সে অবচয় দিছে, সেখানে অবচয় বেশি দেখাইছে। 2011 সালে সে অবচয়ের যে জাবেদা দিছে সেইখানেও অবচয় সে বেশি দেখাইছে। তারপর 2012 সাল মানে যেটা চলতি বছর, এইখানে এসেও সে যে জাবেদাটা দিয়েছে সেইখানেও সে অবচয় বেশি দেখিয়েছে। মানে 3 বছর সে অবচয়ের যে জাবেদাগুলো দিয়েছে সেখানে কি করেছে, অবচয় বেশি দেখাইছে। কিভাবে বুঝলাম অবচয় বেশি দেখাইছে? কারণ সালভেজ ভ্যালু কর্তন করতে ভুলে গেছে। যখনই সালভেজ ভ্যালু কর্তন করতে ভুলে গেছে, তার মানে সালভেজ ভ্যালু সে বাদ দেয় নাই, তখনই এই ভাগফলটা বেশি আসছে, অর্থাৎ অবচয় সে বেশি করে দেখায় রাখছে। কয় সাল? 10 সাল, 11 সাল এবং 12 সাল, এই 3টা সালে সে অবচয় দেখাইছে, বেশি বেশি করে অবচয় দেখাইছে। এখন কি করতে হবে, যতটুকু অবচয় বেশি দেখাইছে ততটুকু অবচয় কমাই দিতে হবে। এখন কমানোর জন্য দুইটা কনসেপ্ট মনে রাখতে হবে। 10 এবং 11 এই দুইটা সাল ক্লোজড হয়ে গেছে, আর 12 সালটা এখনো ক্লোজ হয় নাই। অঙ্কে বলে দিয়েছে 12 সালটা নট ক্লোজ অবস্থায় আছে, অর্থাৎ 12 সালটা ওপেন অবস্থায় আছে। মানে 12 সালটা হচ্ছে চলতি বছর, সেটা ওপেন অবস্থায় আছে। তো যেই দুইটা সাল ক্লোজ হয়েছে, এটা একটা নোট লিখে দিই, যেই সাল ক্লোজ হয়েছে সেই সালের হিসাব কারেকশন করতে গেলে রিটেন আর্নিংসের সাহায্য লাগবে। মানে রিটেন আর্নিংস বাড়াতে হবে অথবা কমাতে হবে। আবারও বলতেছি, 10 সাল 11 সাল নিঃসন্দেহে এই দুইটা সাল ক্লোজড। কারণ আমাদের চলতি বছর হচ্ছে 2012, তাহলে অবশ্যই 10 সাল এবং 11 সাল ক্লোজড অবস্থায় আছে। তো যেই সাল ক্লোজ হয়েছে, হ্যাঁ, এখানে 10 11 এই দুইটা সালই কিন্তু ক্লোজ হয়েছে। তো আমি বলেছি যেই সাল ক্লোজ হয়েছে সেই সালের হিসাব কারেকশন করতে গেলে রিটেন আর্নিংসের সাহায্য লাগবে। অর্থাৎ রিটেন আর্নিংস হয় বাড়াইতে হবে, এটা আমরা অঙ্ক দেখে বুঝবো, অথবা রিটেন আর্নিংস কমাইতে হবে। কিন্তু যেই সাল ক্লোজ হয়েছে সেই সালের হিসাব সঠিক করতে গেলে অবশ্যই কার সাহায্য লাগবে, রিটেন আর্নিংসের সাহায্য লাগবে। এই নোটটা অবশ্যই মনে রাখবা। আর 2012 সাল এটা হচ্ছে নট ক্লোজ অবস্থায় আছে, অঙ্কে বলে দিয়েছে। তো যেই সালটা ওপেন আছে বা নট ক্লোজ অবস্থায় আছে, নট ক্লোজড অবস্থায় আছে, সেই সালের হিসাব কারেকশন করতে গেলে মূল জাবেদাকে উল্টায় দিতে হবে।
আচ্ছা, এটা বুঝাই দিব, সমস্যা নাই। যেই সাল নট ক্লোজ অবস্থায় আছে সেই সালের হিসাব কারেকশন করতে গেলে মূল জাবেদাকে উল্টাই দিতে হবে। মানে ডেপ্রিশনের যে মূল জাবেদা, যে ডেপ্রিশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুল ডেপ্রিশন ক্রেডিট, হ্যাঁ, এই মূল জাবেদাটাকে কি করতে হবে, উল্টাই দিতে হবে যেই সালটা নট ক্লোজ অবস্থায় আছে। ওকে, এইখানে কিন্তু রিটেন আর্নিংস ব্যবহার করা যাবে না, যেই সাল ওপেন সেই সালে রিটেন আর্নিংস ব্যবহার করা যাবে না। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে অবচয় বেশি দেখাইলে আমাদের হিসাবে কিরকম প্রভাব ফেলে। অবচয় বেশি দেখানো হয়েছে। আচ্ছা, অবচয় যদি বেশি দেখাই তাহলে তোমরা একটু ভালো করে নিজেরা খেয়াল করো। অবচয় যদি বেশি দেখাই তাহলে ইনকাম কি কম দেখানো হয়েছে না? জি ভাই। যখন আমরা অবচয় তো একটা খরচ, ডেপ্রিসিয়েশন এটা কিন্তু একটা খরচ, হ্যাঁ, এই যে আমরা কিন্তু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখি, তার মানে ডেপ্রিসিয়েশন কিন্তু একটা খরচ। এখন খরচ যদি বেশি দেখানো হয়, এখানে লিখে দেই ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে কি একটা খরচ। এখন খরচ যদি বেশি দেখানো হয়, খরচ যদি বেশি দেখানো হয় তাহলে ইনকাম কম দেখানো হয়েছে, বা নিট ইনকাম, খরচ বেশি দেখাইছি মানে নিট ইনকাম কম দেখানো হয়েছে। মানে এই যে 2010-11 যদি হিসাবটা করি, আমরা তো নিট ইনকাম, রিটেন আর্নিংস, ব্যালেন্স শিট করে ফেলেছি, তাই না? সেই হিসাবে চিন্তা করো যে খরচ যদি বেশি দেখানো হয় তার মানে হচ্ছে নিট ইনকাম কম দেখানো হয়েছে। আচ্ছা, নিট ইনকাম ট্রান্সফার করি কোথায়? রিটেন আর্নিংসে, তাই না? তার মানে রিটেন আর্নিংসও কম দেখানো হয়েছে। আচ্ছা, খরচ যদি বেশি দেখানো হয় তার মানে হচ্ছে নিট ইনকাম কম দেখানো হয়েছে, আর নিট ইনকাম কম দেখানো মানেই হচ্ছে রিটেন আর্নিংসও কম দেখানো হয়েছে। আচ্ছা, এখন যদি হিসাবটাকে সঠিক করতে চাই, এখন যদি হিসাবটাকে সঠিক করতে চাই তাহলে যেহেতু রিটার্ন আর্নিংস কম দেখানো হয়েছে, এই যে 2 বছরের কথা বলতেছি, মানে যেটা ক্লোজ, হ্যাঁ, 12 সালে তো খালি জাবেদা উল্টাই দিব, এটা নিয়ে পরে আসতেছি। এখন যদি হিসাবটাকে সঠিক করতে চাই তাহলে রিটেন আর্নিংস বাড়াতে হবে। দেখো তো এই যে রিলেশনটা আমি দেখিয়েছি, এই বিষয়টা বুঝছো কি না? মানে খুবই সুন্দর একটা রিলেশন আমি দেখিয়েছি, তোমাদের বোঝার জন্য খুব হেল্প হবে। ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা খরচ, হ্যাঁ, এখন খরচ যদি বেশি দেখানো হয় তাহলে নিট ইনকাম কম দেখানো হয়েছে, তার মানে রিটেন আর্নিংসও কম দেখানো হয়েছে। এই যে 2টা বছর 10 এবং 11 সালের আমরা অবচয় বেশি দেখাইছি, তার মানে নিট ইনকাম কম দেখানো হয়েছে, অর্থাৎ রিটেন আর্নিংসও কম দেখানো হয়েছে। এখন আমরা যদি হিসাবটাকে সঠিক করতে চাই তাহলে 10 এবং 11 সালের জন্য রিটেন আর্নিংসটাকে কী করতে হবে, বাড়াতে হবে। এখন রিটেন আর্নিংস বাড়ালে কি করতে হয়, ডেবিট করতে হয় না ক্রেডিট করতে হয়? রিটেন আর্নিংস বাড়ালে ক্রেডিট করতে হয়, ক্রেডিট করতে হয়। ঠিক আছে, বাড়ালে ক্রেডিট করতে হয়। আচ্ছা, এটি সবাই জানো মোটামুটি। তাহলে দেখো, যেই 2 বছর আমরা অবচয় বেশি দেখাইছি সেই 2 বছর আমাদের নিট ইনকাম কম দেখানো হয়েছে, সেই 2 বছর আমাদের রিটেন আর্নিংসও কম দেখানো হয়েছে। এখন যদি হিসাবটাকে সঠিক করতে চাই জাস্ট কি করতে হবে, 2 বছরের রিটেন আর্নিংস বাড়াই দিতে হবে। আচ্ছা, রিটেন আর্নিংস বাড়াই দিব, আর কমাবো কি? যেহেতু অবচয় বেশি দেখাইছি তাহলে অবচয়টা কমাই দিব। তাহলে আমাদের জাবেদাটা কেমন হবে? জাবেদাটা হবে এরকম, এইখানে দেখাই দিচ্ছি। জাবেদাটা হবে এরকম, অবচয় কমাইলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করতে হয়, আর বাড়াই দিব কি, রিটেন আর্নিংস। সো রিটেন আর্নিংস কী করতে হবে, ক্রেডিট করতে হবে। আচ্ছা, দেখো তো যে 2টা বছর ক্লোজ হয়েছে সেই ক্লোজের জন্য এই জাবেদাটা দিতে হবে, এই জিনিসটা বুঝছো কিনা? যেই 2টা বছর ক্লোজ হয়েছে, আচ্ছা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আসো, 12 সালটা তো নট ক্লোজ অবস্থায় আছে, 12 সালটা এখন আমরা ক্লোজ করি নাই। এখন 12 সালটা যেহেতু ক্লোজ হয় নাই, আমি কি নোট লিখেছি, যেই সালটা নট ক্লোজ অবস্থায় আছে সেই সালের কোনো হিসাব যদি কারেকশন করতে চাই তাহলে মূল জাবেদাকে উল্টাই দিতে হবে। তো ডেপ্রিসিয়েশনের মূল জাবেদা কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট
আর Accumulated অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এটা হচ্ছে মূল জাবেদা। এখন আমি যদি হিসাবটাকে সঠিক করতে চাই তাহলে আমার কি করতে হবে, মূল জাবেদাটাকে উল্টাই দিতে হবে। তাহলে উল্টাই দিলে জাবেদাটা কি দাঁড়াচ্ছে, অ্যাকুমুলেটেড Accumulated ডেপ্রিসিয়েশন ডেবিট, আর ক্রেডিট হবে কি, ডেপ্রিসিয়েশন depreciation expense. এক্সপেন্স হবে ক্রেডিট। ঠিক আছে, এটা হচ্ছে 2012 সালের জন্য এই জাবেদাটা দিব, আর এটা হচ্ছে 2010 2011 সালের জন্য এই জাবেদাটা দিব। এখন দুইটা জাবেদা দেওয়ার চেয়ে আমাদের একটা জাবেদা দেওয়াই ভালো। হ্যাঁ, এই যে এটা হলো 12 সালের জাবেদা, সরি। এখন দুইটা জাবেদা দেওয়ার চেয়ে দেখো তো একটা জাবেদা দেওয়া যায় কিনা। একটা জাবেদা কিন্তু দেয়া যায়। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওই 12 সালের জাবেদাকে কারেকশন করতে গেলেও অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করতে হবে। আবার 10-11 সালের জাবেদাটাকে যদি আমরা কারেক্ট করতে যাই তাহলেও কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ডেবিট করতে হবে। তো যেহেতু দুইবারই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট আছে, তা আমি একবার লিখব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। ঠিক আছে, এইখানে 2 বছরের টাকা আর এইখানে আসবে 1 বছরের টাকা, যোগ করে একবার লিখে দিব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। আর ক্রেডিটে কি আছে, রিটেন আর্নিংস ক্রেডিট আছে। আর এখানে কি ক্রেডিট আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট আছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট করে দিব। তাহলে এইটাই কিন্তু আমাদের সর্বশেষ জাবেদা। এত কিছু বুঝাইলাম এই জাবেদাটার জন্যই। ঠিক আছে, যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করা মানে হচ্ছে অবচয় কমাই দিচ্ছি। আমি যে 3 বছর অবচয় বেশি দেখাইছি এই জন্য আমার 3 বছরের অবচয় কমাইতে হবে। তো আমি কি করলাম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করে দিব, মানে 3 বছরের অবচয় কমে গেল। আর ক্রেডিট করব কি, রিটেন আর্নিংস ক্রেডিট করব। ওই যে 2 বছর ক্লোজ হয়েছে সেই 2 বছর হিসাবকে সঠিক করার জন্য রিটেন আর্নিংসকে ক্রেডিট করতে হবে। মানে রিটেন আর্নিংস কম দেখানো হয়েছিল, এখন আমরা রিটেন আর্নিংসটাকে বাড়াই দিলাম। আর চলতি বছর যেহেতু আমি জাবেদাটা এটা দিছিলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, তো যতটুকু বেশি দিছি ততটুকু উল্টাই দিব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করে দিব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট করে দিব। তো অ্যাকুমুলেটেড ডেবিট করব মানে হচ্ছে এইখানে যোগ করে দিব, যেহেতু ডেবিটে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট করে দিব। সবাই একদম পারফেক্টলি বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু ইনশিওর করো। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে কি প্রতি বছর দেয়া লাগবে না, তাই তো? না, প্রতি বছরের জন্য তুমি চাইলে দিতে পারো। যেমন 10-এর জন্য এই জাবেদাটা একবার দিবা, 11-র জন্য এই জাবেদাটা একবার দিবা, আর 12-র জন্য এই জাবেদাটা একবার দিবা। তাহলে 3টা জাবেদা হবে। ঠিক আছে, তো আমি এতগুলা করলাম না, দেখলাম যে 10 আর 11-র হিসাবটা একই, সো এইখানে একটা জাবেদা, আর 12-র জন্য উল্টাই দিতে হবে, এইখানে একটা জাবেদা। তো 2টা জাবেদা দিতে হবে। তো আমি কি করলাম, 2টার মধ্যে যেহেতু দেখতে পাচ্ছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, এইখানেও অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, সেহেতু আমি বুঝতে পারলাম ডেবিটে একটা আইটেম রাখিয়া বাকি 2টা ক্রেডিটে দিয়ে দিব। তাহলে আমার একটা জাবেদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি একটা জাবেদাই প্রদান করব। আচ্ছা, আশা করি সবাই আচ্ছা, বুঝতে তাহলে পেরেছো। এমনিতে দুইটা প্রসেসই সঠিক হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2টা প্রসেসই সঠিক হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। ওকে, আমি স্ক্রিনে যা যা আছে সব মুছে দিলাম, মুছে দিয়ে এখন সমাধানটা দেখাবো। আচ্ছা, প্রথমে একটা ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংসটা হচ্ছে 10-11, মানে যেই 2টা সাল ক্লোজড। হ্যাঁ, সেই 2টা সালের হিসাব করব প্রথম কলামে, আর যেই সালটা নট ক্লোজড বা ওপেন সেই সালের হিসাব আমরা পরের কলামে করব আর কি। ঠিক আছে, জাস্ট একটা টেবিল তৈরি করেছি, টেবিল না করলেও হয়, জাস্ট হাতের মাপে দেখালেও হবে, তোমাদের ইচ্ছা। আচ্ছা, প্রথমে লিখেছি ডেপ্রিসিয়েশন টেকেন, মানে ভুলভাবে ডেপ্রিসিয়েশন নেওয়া হয়েছিল, তাই না? বা ওই হিসাব রক্ষক ভুলভাবে অবচয় দেখাইছিল, সেটাকে আমরা বলতেছি ডেপ্রিসিয়েশন টেকেন। তো আমি এখানে একটা স্টার দিয়ে লিখলাম ডেপ্রিসিয়েশন টেকেন পার ইয়ার, মানে হিসাব রক্ষক ডেপ্রিসিয়েশন প্রতি বছর কিভাবে নিয়েছে। 5,10,000-কে সে সরাসরি 6 দিয়ে ভাগ করছে, মানে এই যে সালভেজ ভ্যালু যে ছিল এটা সে দেখেই নাই, এটা সে বিয়োগ করে নাই, সরাসরি কি করছে, এই 5,10,000-কে 6 দিয়ে ভাগ করেছে। এই যে বলেই দিয়েছে ফেল টু ডিডাক্ট সালভেজ ভ্যালু, সে সালভেজ ভ্যালু বাদ দিতে ব্যর্থ হয়েছে, মানে এই যে এখানে একটা সালভেজ ভ্যালু ছিল এটা সে বাদ দেয় নাই, সে 5,10,000-কে সরাসরি 6 ইয়ার্স দিয়ে ভাগ করছে। তো 5,10,000-কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 85,000 টাকা। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন টেকেন। এই যে একটা স্টার দিয়ে লিখলাম 2012 বরাবর সে ডেপ্রিসিয়েশন টেকেন করেছে কত, 85,000 টাকা। আর কারেক্ট ডেপ্রিসিয়েশনটা কত এটা আমরা নিচে লিখব, কারেক্ট ডেপ্রিসিয়েশন। সো আমি ডাবল স্টার দিয়ে লিখলাম কারেক্ট ডেপ্রিসিয়েশন পার ইয়ার। অ্যান্ড কারেক্ট ডেপ্রিসিয়েশন কী হবে,
এই 5,10,000 থেকে সালভেজ ভ্যালুটা বিয়োগ করে সেই বিয়োগফলকে 6 ইয়ার্স দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা লিখেছি 5,10,000 থেকে আমরা সালভেজ ভ্যালুটা বিয়োগ করেছি, সেই বিয়োগফলটাকে আমরা 6 দিয়ে ভাগ করছি। তাহলে সঠিক ডেপ্রিসিয়েশন হচ্ছে ৭৬,০০০ টাকা। এই যে ৮৫,০০০ এটা হচ্ছে ভুল, তার নিচে আমরা সঠিকটা লিখেছি ৭৬,০০০ টাকা। এই যে একটা ডাবল স্টার দিয়ে দিলাম। ডাবল স্টার কেন দিলাম? এই যে ডাবল স্টার থেকে এই অ্যামাউন্টটা আমরা নিয়েছি। এখন এই ভুল থেকে সঠিকটা বিয়োগ করলেই কিন্তু আমরা কতটুকু অবচয় বেশি দেখাইছি সেটা পেয়ে যাব। কত টাকার অবচয় বেশি দেখাইছি? ৮,৫০০ টাকার অবচয় আমরা 12 সালে বেশি দেখাইছি, মানে 1 বছরে আমরা ৮,৫০০ টাকার অবচয় বেশি দেখাইছি। এখন এইখানে তো 10, 11 দুইটা সাল একসাথে লেখা, তাহলে এখানে অবশ্যই অ্যামাউন্টগুলো ডাবল হবে। 85 ডাবল 1,70,000 টাকার অবচয় সে দেখাইছে ভুলভাবে। ৭৬-এর ডাবল 1,53,000 টাকা ছিল সঠিক অবচয়, মানে 2 বছরের অবচয়ের যোগফল কত হওয়ার কথা ছিল? 1,53,000 টাকা। তো এই ভুল 2 বছরের অবচয় থেকে সঠিক 2 বছরের অবচয় বিয়োগ করো, তাহলে আমরা কতটুকু অবচয় 2 বছরে বেশি দেখাইছি সেটা পেয়ে যাব। কত টাকার অবচয় বেশি দেখাইছি? 17,000 টাকার অবচয় বেশি দেখাইছি। এটা হচ্ছে ক্লোজের বেশি আর এটা হচ্ছে ওপেনের বেশি। তো যেটা ক্লোজের বেশি সেটা কিন্তু রিটেন আর্নিংস দিয়ে সমাধান করতে হবে, আর যেটা ওপেন মানে যেই বইটা ওপেন এই বেশিটা কি করতে হবে? জাবেদাটা জাস্ট উল্টাই দিতে হবে। আচ্ছা, এগুলো তো অনেক ডিপলি বুঝাইছি, এখন জাস্ট আমি জার্নালটা দেখাই দিচ্ছি। আমাদের জার্নালটা কী ছিল সর্বশেষ? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি ডেবিট। এখানে 3 বছরের টাকা লিখতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট হবে 1 বছরের, আর রিটেন আর্নিংস ক্রেডিট হবে 2 বছরের। হ্যাঁ, এই যে 17,000 টাকা এটা হচ্ছে 2 বছরের। সো আমরা রিটেন আর্নিংসটাকে বাড়াই দিব, যেহেতু অবচয় বেশি দেখাইছিলাম। সো রিটেন আর্নিংস কমেছিল, এখন রিটেন আর্নিংস বাড়াই দিতে হবে। কত টাকা বাড়াই দিব? 2 বছরের জন্য 17,000 টাকার রিটেন আর্নিংস বাড়াই দিব। আর এই বছর জাবেদা উল্টাই দিছি। কত টাকার উল্টাই দিছি? 8,500 টাকার। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নর্মালি ডেবিট হয়, কিন্তু উল্টাই দিলে ক্রেডিট হয়, তাহলে এখানে 8,500 হবে। আর এই দুইটা যোগ করলে যা হবে সেটাই হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা 3 বছরের পুঞ্জীভূত অবচয়। যোগ করে বলো তো কত হয়? 25,500। 25,500। সবাই কি প্রথম জাবেদা বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় জাবেদায়। ওকে, স্ক্রিনে আমরা 2 নাম্বার ভুল আইটেমটি দেখতে পাচ্ছি, মানে ইনকারেক্টলি হ্যান্ডেল হয়েছিল। সো আমরা এখন এই ভুল হিসাবটাকে সঠিক করব। এখানে বলেছে অ্যাট দ্য এন্ড অফ 2011, 2011 সালের শেষে। এই যে 2011 এটা কিন্তু ক্লোজড। হ্যাঁ, 12-র পূর্বে যতগুলা ইয়ার থাকবে সবাই কিন্তু ক্লোজড। তো 2011 সালের শেষে দ্য কোম্পানি ফেইল্ড টু অ্যাক্রু সেল স্যালারিজ অফ টাকা 45,000, মানে 45,000 টাকার সেল স্যালারি লিপিবদ্ধ করতে ফেইল্ড হয়েছে, মানে ব্যর্থ হয়েছে। এখন সেল স্যালারি এটা কিন্তু একটা এক্সপেন্স। এখন এক্সপেন্স লিখতে ব্যর্থ হয়েছি, মানে হিসাবে দেখাইতে ব্যর্থ হয়েছি। এখন এক্সপেন্স যদি দেখাইতে ব্যর্থ হই, মানে খরচ যদি না দেখাই, তাহলে ইনকাম কি বেড়েছিল না? 11 সালের হিসাব চিন্তা করো। আমরা 11 সালে সেল স্যালারিজ এই এক্সপেন্সটা লিখতে ব্যর্থ হয়েছি, মানে এক্সপেন্সটা দেখাই নাই। তার মানে এই খরচটা আমরা 11 সালে দেখানোর কথা ছিল, কিন্তু এই খরচটা আমরা দেখাই নাই। এখন খরচ যদি না দেখাই তাহলে অবশ্যই 11 সালের ইনকাম বেড়েছিল, অর্থাৎ 11 সালের রিটেন আর্নিংস বেড়েছিল। এখন আমাদের কি করতে হবে? রিটেন আর্নিংসটা কমাই দিতে হবে, তাহলে আমাদের হিসাবটা সঠিক হয়ে যাবে। এই জন্য আমরা ডিসেম্বর 31 তারিখ দিয়ে লিখলাম রিটেন আর্নিংস ডেবিট, অর্থাৎ রিটেন আর্নিংস আমরা কমাই দিব। কত টাকা কমাই দিব? 45,000 টাকা। আর সেল সার্ভিস এক্সপেন্সটাকে ভ্যানিশ করে দিব, বা রিটেন আর্নিংসের বিপরীত দাখিলা হিসেবে দেখাবো। দেখো বিষয়টা বুঝছো কিনা? অনেকে কিন্তু ওই অ্যাক্রু বলতে বকেয়া বুঝে। হ্যাঁ, বকেয়া না, অ্যাক্রু মানে স্বাভাবিকভাবে। ঠিক আছে, অ্যাক্রুড মানে বকেয়া, এখানে অ্যাক্রু লেখা, অ্যাক্রু মানে স্বাভাবিকভাবে। যাই হোক, আমরা বুঝতে পেরেছি যে স্বাভাবিকভাবে সেল স্যালারিস হচ্ছে 45,000 টাকা। এই সেল স্যালারিসটা লিখতে ব্যর্থ হয়েছে কোম্পানি কত সালে? 11 সালে। তো যেহেতু একটা খরচ লিখতে ব্যর্থ হয়েছে, মানে এই খরচটা দেখানোর কথা ছিল 11 সালে, কিন্তু আমরা এই খরচটা দেখাই নাই। তার মানে 11 সালের ইনকামটা বেড়েছিল, যেহেতু খরচ দেখাই নাই তার মানে ইনকামটা বেড়েছিল। আর ইনকাম বেড়ে থাকা মানে কি? রিটেন আর্নিংসও বেড়েছিল। এখন যদি আমরা হিসাবটাকে সঠিক করতে চাই তাহলে রিটেন আর্নিংসটাকে কী করতে হবে? কমাই দিতে হবে। তো আমরা রিটেন আর্নিংসটাকে ডেবিট করব,
আর সেল স্যালারিস এক্সপেন্সটাকে ক্রেডিট করে দিব। কত টাকা? 45,000 টাকা, 45,000 টাকা। আচ্ছা, আশা করি সবাই 2 নাম্বার আইটেমটাও বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী আইটেমে, অর্থাৎ 3 নাম্বার আইটেমে চলে যাচ্ছি। ওকে, স্ক্রিনে আমরা 3 নাম্বার আইটেমটি দেখতে পাচ্ছি। এখানে নো এন্ট্রি হবে, লিখে দিয়েছি আগেই। সো আমরা আগে পড়ে বুঝবো যে কেন নো এন্ট্রি হবে, ঠিক আছে? 3 নাম্বার আইটেমে বলা হয়েছে এ ট্যাক্স লসুইট। লসুইটের বাংলা কি? মামলা মনে হয়, হ্যাঁ। এ ট্যাক্স লসুইট মানে ট্যাক্স সংক্রান্ত একটা মামলা দ্যাট ইনভলভড দ্য ইয়ার 2010, যা 2010 সালে সংগঠিত হয়েছে, ওয়াজ সেটেলড ইন 2012, যা 2012 সালে নিষ্পত্তি হয়েছে। তার মানে 2010 সালে ট্যাক্স সংক্রান্ত একটা মামলা হয়েছিল, 2012 সালে সেই মামলাটা নিষ্পত্তি হয়েছে। ইট ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট দ্য কোম্পানি ওড অ্যান অ্যাডিশনাল টাকা 85,000 ইন ট্যাক্স রিলেটেড টু 2010, মানে 2010 সালে ট্যাক্স সম্পর্কিত একটা দায় সৃষ্টি হয়েছে। কত টাকার? 85,000 টাকার, হ্যাঁ, 85,000 টাকার একটা দায় সৃষ্টি হয়েছে। দ্য কোম্পানি ডিড নট রেকর্ড এ লাইবিলিটি ইন 2010 অর 2011, মানে 2010 অথবা 2011 কোনো সালেই কোম্পানি লাইবিলিটি হিসাবে এটা রেকর্ড করে নাই। আচ্ছা, নর্মালি যদি কোনো কোম্পানির ওপর 85,000 টাকার ট্যাক্স ধার্য হয়, হ্যাঁ, এই যে ওড অ্যাডিশনাল 85,000 টাকার ট্যাক্স, মানে কোনো কোম্পানির ওপর যদি নর্মালি 85,000 টাকার অতিরিক্ত ট্যাক্স ধার্য হয়, মানে যেই ট্যাক্স দিছে তার বাহিরে আরও 85,000 টাকার ট্যাক্স ধার্য হয়, তাহলে কি সেটা কোম্পানির জন্য লাইবিলিটি না? কারণ ট্যাক্স ধার্য হওয়া মানে কি, সরকারকে এই 85,000 টাকা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, 2010 সালে যেহেতু ট্যাক্সটা ধার্য হয়েছে, সেহেতু আমরা বলতে পারি যে 2010 সালে লাইবিলিটিস হিসাবে দেখানো দরকার ছিল। হ্যাঁ, যদি 10 সালে নাও দেখাও, 11 সালে লাইবিলিটি হিসাবে দেখানো দরকার ছিল, মানে কোনো না কোনো সময় এই ট্যাক্সটাকে লাইবিলিটি হিসাবে দেখানো দরকার ছিল, যেহেতু এই ট্যাক্সটা দিতে হবে। কিন্তু কোম্পানি কি করছে? ডিড নট রেকর্ড এ লাইবিলিটি ইন 2010, 2011, 10-11 কোনো সালেই কোম্পানি এটাকে লাইবিলিটি হিসাবে দেখায়নি বা রেকর্ড করেনি। কারণ দ্য পসিবিলিটি অফ লস ওয়াজ কনসিডার্ড রিমোট, মানে এই সম্ভাব্য লসটা ভবিষ্যতের, মানে রিমোট মানে হচ্ছে দূরবর্তী, হ্যাঁ, মানে দূরের একটা লস হিসাব করে কোম্পানি কি করছে? এই ট্যাক্সটাকে লাইবিলিটি হিসাবে দেখায় নেই। মানে বিষয়টা কি ঘটছে আমি তোমাদেরকে একটু ঘটনাটা বলে দিই, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। মানে এই কোম্পানিটা সরকারকে কিছু ট্যাক্স দিছে, মানে কোম্পানি হিসাবে যত টাকার ট্যাক্স আসার কথা সেই ট্যাক্স সরকারকে দিছে। এখন সরকার আবার হিসাব নিকাশ করে বলল কি, কোম্পানিকে বলছে তোমাকে অতিরিক্ত, এই যে অ্যাডিশনাল অতিরিক্ত আরও 85,000 টাকার ট্যাক্স দিতে হবে। মানে কোম্পানি কিন্তু তার হিসাব অনুযায়ী ট্যাক্স সরকারকে দিয়েছে, কিন্তু সরকার আবার হিসাব নিকাশ করে দেখলো যে কোম্পানি যেই ট্যাক্স দিছে সেটা আসলে পর্যাপ্ত না, অতিরিক্ত আরও 85,000 টাকার ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, এখন যেহেতু 2010 সালে সরকার বলছে তোমাকে আরও 85,000 টাকা ট্যাক্স দিতে হবে, সেহেতু কোম্পানির উচিত ছিল এই 85,000 টাকা লাইবিলিটি হিসাবে দেখানো। কিন্তু কোম্পানি কি করছে? এই 85,000 টাকাকে লাইবিলিটি হিসাবে দেখায় নেই, 10 সালেও দেখায় নেই, 11 সালেও দেখায় নেই, বরঞ্চ সরকারের বিরুদ্ধে মামলা করে দিছে। হ্যাঁ, যে এই ট্যাক্স আমার নামে আসে না, এটা সরকার শুধু শুধু চাপাই দিছে, এরকম কিছু একটা বলে সরকারের বিরুদ্ধে মামলা করে দিছে যে এই 85,000 টাকার ট্যাক্স আমার না, হ্যাঁ, এটা ভুলভাবে হয়তো বা আসছে, এরকম একটা কারণ দেখে মামলা করে দিছে। এখন এই মামলা করার কারণেই কোম্পানি কি করছে? 10 সাল 11 সাল কোনো সালেই এইটাকে লাইবিলিটি হিসাবে দেখায় নেই। কারণ হিসাবে তারা বলছে পসিবিলিটি অফ লস, মানে সম্ভাব্য লসটা, মানে যদি মামলা হেরে যায় তাহলে তো অবশ্যই লস হবে, হ্যাঁ, সম্ভাব্য লসটা ওয়াজ কনসিডার রিমোট, মানে দূরের একটা লস হিসাবে বিবেচনা করা হচ্ছে। মানে যদি মামলা হেরে যায় তাহলে কোম্পানি হচ্ছে লস হিসাবে দেখাই দিবে, মানে যেহেতু সে চাচ্ছে যে এই ট্যাক্সটা তার না, সে ট্যাক্স হিসাবে এটা দেখাবেই না, যদি মামলায় হারে সে লস হিসাবে দেখাবে, এই জন্য সে লাইবিলিটি হিসাবে রেকর্ড করে নাই, 10 সালেও করে নাই, 11 সালেও করে নাই। তারপরে বলছে অ্যান্ড চার্জ টাকা 85,000 টু লস অ্যাকাউন্ট ইন 2012, 2012 সালে সে লস অ্যাকাউন্টে এই 85,000 টাকা দেখাই দিছে। তার মানে সে মামলায় হেরে গেছে, সে লস হিসাবে দেখাই দিছে, মানে জিত করে সে লস হিসাবে দেখাই দিছে যে 12 সালে আমাদের লস হিসাবে আমরা দেখাইলাম কত টাকা? 85,000 টাকা। তো যেহেতু কোম্পানি থেকে 85,000 টাকা বের হয়ে গেছে, হ্যাঁ, সেহেতু সে এটাকে ক্ষতি হিসাবে দেখাই দিছে। তো কোম্পানি হিসাবে ঠিক আছে, মামলায় হারছি, কত টাকা হারছি? 85,000 টাকা হারছি। তো এই হারটাকে কী হিসাবে ধরা হয়েছে? লস হিসাবে ধরা হয়েছে।
সো এখানে তো হিসাবে কোনো ভুল ত্রুটি আমরা খুঁজে পাইলাম না, যার কারণে লিখতে হবে নো এন্ট্রি নেসেসারি। এখানে কোনো এন্ট্রির প্রয়োজন নাই, কারণ তারা তো লস হিসাবে দেখাই দিছে। সবাই কি বুঝতে পারছি কেন নো এন্ট্রি হয়েছে? জি ভাইয়া। ওকে, চলে যাচ্ছি আমাদের পরবর্তী আইটেমে, অর্থাৎ 4 নাম্বার আইটেমে। ওকে, আমরা 4 নাম্বার আইটেমটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে গিংরিচ কোম্পানি পারচেজ এ কপিরাইট ফ্রম অ্যানাদার কোম্পানি আর্লি ইন 2010 ফর টাকা 45,000। আচ্ছা, গিংরিচ কোম্পানি কপিরাইট ক্রয় করেছে ফ্রম অ্যানাদার কোম্পানি, অন্য একটা কোম্পানি হতে। কয় সালে ক্রয় করেছে? 2010 সালে। কত টাকা দিয়ে ক্রয় করেছে? 45,000 টাকা দিয়ে ক্রয় করেছে। আচ্ছা, কপিরাইট ক্রয় করেছে 2010 সালে 45,000 টাকা দিয়ে। আচ্ছা, তাহলে গিংরিচ কোম্পানি কপিরাইট ক্রয় করেছে 2010 সালে কত টাকা দিয়ে ক্রয় করেছে? 45,000 টাকা দিয়ে কপিরাইট ক্রয় করেছে। গিংরিচ হ্যাজ নট অ্যামোর্টাইজ দ্য কপিরাইট। আচ্ছা, গিংরিচ কোম্পানি এই কপিরাইটের কোনো অ্যামোর্টাইজেশন করে নাই। আচ্ছা, কপিরাইটের অ্যামোর্টাইজেশন বলতে আমরা কি বুঝি? আমরা যেরকম সম্পত্তির অবচয় বের করি, এই কপিরাইটের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন না লিখে আমরা কি লিখি? অ্যামোর্টাইজ লিখি, হ্যাঁ, বা অ্যামোর্টাইজেশন বলি। তো কপিরাইটের অ্যামোর্টাইজেশন গিংরিচ কোম্পানি করে নাই, বিকজ কারণ ম্যানেজমেন্ট বিলিভস দ্যাট, ম্যানেজমেন্ট বিশ্বাস করে ইটস ভ্যালু হ্যাড নট ডিমিনিশড, মানে ইহার ভ্যালু কখনোই হ্রাস পাবে না বা কমবে না। আচ্ছা, যার কারণে কপিরাইটের কোনো অ্যামোর্টাইজেশন তারা করে নাই। দ্য কপিরাইট হ্যাজ এ ইউজফুল লাইফ অ্যাট পারচেজ অফ 20 ইয়ার্স। এই কপিরাইটের মেয়াদ হচ্ছে 20 বছর। আচ্ছা, যখনই কপিরাইটের মেয়াদ দেয়া আছে, এটা আমরা দেখতে পাইছি, তখনই কিন্তু বুঝে গেছি যে এই কপিরাইটের অবশ্যই অ্যামোর্টাইজেশন করা উচিত ছিল। কারণ যেই সম্পত্তির মেয়াদ দেয়া থাকে, সেই সম্পত্তির অবশ্যই অবচয় করতে হয়। যদি এখানে মেয়াদ দেয়া না থাকতো তাহলে অ্যামোর্টাইজ না করলে ঠিক ছিল, কিন্তু যখনই এখানে মেয়াদ দেওয়া আছে যে এই কপিরাইটের মেয়াদ হচ্ছে 20 বছর, তখনই আমরা বুঝলাম যে এই পুরো 45,000 টাকা 20 বছরের মধ্যে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো যেহেতু 45,000 টাকা দিয়ে আমরা কপিরাইট ক্রয় করেছি এবং এই কপিরাইটের মেয়াদ হচ্ছে 20 বছর, সেহেতু প্রতি বছর অবশ্যই অবচয় দেখানো দরকার ছিল বা অ্যামোর্টাইজেশন দেখানো দরকার ছিল। 45,000 টাকাকে আমরা 20 বছর দিয়ে ভাগ করব, যেই অ্যামাউন্টটা পাওয়া যাবে প্রতি বছর সেই অ্যামাউন্টটার অ্যামোর্টাইজেশন করা দরকার ছিল, কিন্তু আমরা কিন্তু অ্যামোর্টাইজেশন করি নাই, মানে এই কোম্পানি গিংরিচ কোম্পানি অ্যামোর্টাইজেশন করে নাই। ফলে হিসাবে ভুল হয়েছে, এখন আমরা হিসাবটাকে সঠিক করব। আচ্ছা, এখন খেয়াল করো 2010 সালে যেহেতু আমরা কপিরাইট ক্রয় করেছি, 2010 সালে কপিরাইটের অ্যামোর্টাইজেশনের জাবেদা দেওয়া দরকার ছিল, কোম্পানি জাবেদা দেয়নি। আচ্ছা, 2011 সালে কপিরাইটের অ্যামোর্টাইজেশনের জাবেদা দেওয়া দরকার ছিল, কোম্পানি সেই জাবেদা দেয় নাই। এবং 2012 সালেও কোম্পানির অ্যামোর্টাইজেশনের জাবেদা দেওয়া দরকার ছিল, কোম্পানি 12 সালেও অ্যামোর্টাইজেশনের জাবেদা দেয়নি। আচ্ছা, এখন বিষয়টা খেয়াল করো, অ্যামোর্টাইজেশন, হ্যাঁ, অবলোপন বা অবচয়ের মতো একটা হিসাব, যাকে আমরা খরচ বলে থাকি। এখন এই খরচ যদি আমরা 2 বছর না দেখাই, 10 আর 11 সরি, খরচ যদি আমরা 2 বছর না দেখাই, তাহলে নিট ইনকাম এই 2 বছর কি বেশি দেখানো হয়েছে? 10 এবং 11 সালে আমরা কপিরাইটের অ্যামোর্টাইজেশন দেখাই নেই, তার মানে হচ্ছে 10 এবং 11 সালে খরচ দেখাই নেই, অর্থাৎ খরচ কম দেখাইছি। খরচ যদি কম দেখাই, তাহলে 10 এবং 11 সালের নিট ইনকাম বেশি দেখানো হয়েছে, অর্থাৎ 10 এবং 11 সালের রিটেন আর্নিংস বেশি দেখানো হয়েছে। এখন আমরা যদি 10-11 সালের হিসাবটাকে সঠিক করতে চাই, তাহলে রিটেন আর্নিংসটাকে কমাইতে হবে। তাহলে রিটেন আর্নিংস কমাইলে রিটেন আর্নিংস ডেবিট করতে হয়। তাহলে 10-11 সালের হিসাব সঠিক করার জন্য আমরা রিটেন আর্নিংসটাকে ডেবিট করব, আর ক্রেডিট করতে হবে কি? আমাদের কপিরাইটের ভ্যালুটা কমে যাবে। এই যে আমরা কপিরাইট ক্রয় করেছি 45,000 টাকা দিয়ে, হ্যাঁ, 2 বছরের জন্য আমরা রিটেন আর্নিংসটাকে ডেবিট করলাম, আর কপিরাইটের ভ্যালুটাকে ক্রেডিট করে দিতে হবে। সো আমরা কপিরাইট ক্রেডিট করে দিব। কয় বছরের হিসাব এখানে আছে? 2 বছর হিসাব আছে। আর 12 সালের জন্য আমরা কপিরাইটের স্বাভাবিক জার্নাল প্রদান করব, যেহেতু জাবেদা দেয়া হয় নাই এর আগে। এখন আমরা 12 সালটা ওপেন অবস্থায় আছে, হ্যাঁ, এই সালটা ওপেন অবস্থায় আছে। তো ওপেন অবস্থায় যদি থাকে, 12 সালে আমরা কপিরাইটের জাবেদা দেই নাই, তো দিয়ে দিলেই তো হিসাব সঠিক হয়ে যায়। হ্যাঁ, কপিরাইটের জাবেদাটা হচ্ছে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, আর কপিরাইটের ভ্যালু কমে যাবে, সো কপিরাইট ক্রেডিট। এখন এই দুইটা জাবেদা দিলেই আমাদের হিসাবটা সঠিক হয়ে যায়। তো আমরা দুইটা জাবেদাটাকে
একটাতে কনভার্ট করব। দেখো প্রথম জাবেদায় কপিরাইট ক্রেডিট আছে, দ্বিতীয় জাবেদায়ও কপিরাইট ক্রেডিট আছে। তো আমি আগে কপিরাইট ক্রেডিট লিখলাম, একবারই লিখতে হবে, হ্যাঁ, কপিরাইট ক্রেডিট করলাম। আর ডেবিটে আছে রিটেন আর্নিংস, ডেবিটে আছে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স। তো আমি অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট করব, তারপরে রিটেন আর্নিংস এটাও ডেবিট করব, আর 3 বছরের একসাথে অ্যামাউন্ট কপিরাইট ক্রেডিট করে দিব। ঠিক আছে, দেখো জাবেদাটা বুঝতে পারছো কিনা? যেই 2টা সাল ক্লোজ হয়েছে, হ্যাঁ, সেই 2টা সালের হিসাব সঠিক করতে গেলে অবশ্যই রিটেন আর্নিংসের হেল্প লাগবে। যার কারণে আমরা কি করেছি, যে যেই 2টা সাল ক্লোজ হয়ে গেছে সেই 2টা সালের জন্য রিটেন আর্নিংস ডেবিট করছি। রিটেন আর্নিংস কেন ডেবিট করছি? কারণ আমরা কপিরাইটের অ্যামোর্টাইজেশন এই 2 বছর দেখাই নাই। অ্যামোর্টাইজেশন হচ্ছে একটা খরচ, তার মানে 10-11 সালে খরচ দেখাই নাই, অর্থাৎ খরচ কম দেখাইছি। খরচ কম দেখানো মানে হচ্ছে 10-11 সালে নিট ইনকাম বেশি দেখানো হয়েছিল, আর নিট ইনকাম বেশি দেখানো হয়েছিল মানে রিটেন আর্নিংসও বেশি দেখানো হয়েছে। এখন যদি 10-11 সালটাকে সঠিক করতে চাই, রিটেন আর্নিংস কমাইতে হবে, এই জন্য আমরা রিটেন আর্নিংসটাকে ডেবিট করে দিব। আর কার ভ্যালু কমবে? কপিরাইটের ভ্যালু কমবে, এই জন্য কপিরাইটটাকে ক্রেডিট করতে হবে। এটা হচ্ছে ক্লোজের হিসাব। আর যেই সালটা ওপেন আছে সেই সালে স্বাভাবিক জার্নাল দাও। কপিরাইটের অ্যামোর্টাইজেশনের জাবেদাটা কি? অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, কপিরাইট ক্রেডিট। এই 2টা জাবেদাটাকে যদি আমরা এক করতে চাই, তাহলে দুই পাশে দেখতে পাচ্ছি কপিরাইট ক্রেডিট, কপিরাইট ক্রেডিট। তো আমরা একবার লিখবো কপিরাইট ক্রেডিট, হ্যাঁ, টাকার অ্যামাউন্ট 3 বছরেরটাই লিখতে হবে। আর ডেবিটে আছে রিটেন আর্নিংস, ডেবিট আছে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স। এই যে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, রিটেন আর্নিংস ডেবিট, এই জাবেদাটা আমরা প্রদান করব। আশা করি সবাই জাবেদা বুঝতে পেরেছো। এখন জাস্ট অ্যামাউন্টগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে 1 বছরের হিসাব, তাহলে 45,000 টাকাকে ভাগ করো 20 দিয়ে, কত হয়? 45,000 টাকাকে 20 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 2250। 2250। আর রিটেন আর্নিংস এটা 2 বছরের, তাহলে 45,000 টাকাকে 20 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে কত আসে? 4,500। 4500। আর 2টা যোগ করে কপিরাইটের ভ্যালু কমায় দাও, 6,750। আচ্ছা, সবাই কি 4 নাম্বার জাবেদাটা বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, চলে যাচ্ছি আমাদের সর্বশেষ আইটেম, অর্থাৎ 5 নাম্বার আইটেমে। 5 নাম্বার আইটেমে কি বলছে খেয়াল করো। ইন 2012 সালে দ্য কোম্পানি রোট অফ টাকা 87,000 অফ ইনভেন্টরি কনসিডার টু বি অবসুলেট। অবসুলেটের বাংলা হচ্ছে সেকেলে বা প্রাচীন। আচ্ছা, 2012 সালে কোম্পানি রোট অফ টাকা 87,000 অফ ইনভেন্টরি, মানে 87,000 টাকার ইনভেন্টরি কোম্পানি কি করছে? বাদ দিয়ে দিছে। কনসিডার্ড মানে কি হিসাবে বাদ দিছে? টু বি অবসুলেট মানে পণ্যগুলা সেকেলে হয়ে গেছে, মানে প্রাচীন হয়ে গেছে, এগুলো আর ব্যবহার করা, বিক্রি করা যাবে না, হ্যাঁ, বা ব্যবহার করা যাবে না, পণ্যগুলো অবসুলেট হয়ে গেছে। যার কারণে আমরা ইনভেন্টরি খাতা থেকে বাদ দিয়ে দিছি। কত টাকার ইনভেন্টরি বাদ দিছি? 87,000 টাকার ইনভেন্টরি আমরা বাদ দিয়ে দিছি। আচ্ছা, দিস লস মানে এটা লস হয়েছে। দিস লস ওয়াজ চার্জ ডিরেক্টলি টু রিটেন আর্নিংস। আচ্ছা, এটা সরাসরি রিটেন আর্নিংসের উপর চার্জ করা হয়েছে। খেয়াল করো, এটা যেহেতু 12 সালের ঘটনা, তুমি কোনোভাবেই রিটেন আর্নিংসের উপর চার্জ করতে পারো না, মানে রিটেন আর্নিংস কমাইতে পারো না। তোমার লস হয়েছে ঠিক আছে, হ্যাঁ, যে 87,000 টাকার পণ্য অবসুলেট হয়ে গেছে, মানে সেকেলে হয়ে গেছে, হ্যাঁ, তো 87,000 টাকার পণ্য তুমি খাতা থেকে বাদ দিয়ে দিছো, এটা তোমার লস, ঠিক আছে। কিন্তু এই লসটা তুমি ডিরেক্টলি চার্জ করছো, কার উপর চার্জ করছো? রিটেন আর্নিংসের উপর চার্জ করছো, মানে রিটেন আর্নিংসটাকে তুমি কমাই দিছো। কিন্তু 12 সালটা তো নট ক্লোজড, আর যেই সালটা নট ক্লোজ সেই সালের হিসাব কারেকশন করতে গেলে কখনোই রিটেন আর্নিংস বাড়ানো বা কমানো যাবে না, রিটেন আর্নিংসে হাতই দেওয়া যাবে না, কারণ 12 সালটা হচ্ছে নট ক্লোজড বা ওপেন আছে। তো যেই সালটা ওপেন আছে সেই সালের হিসাব কারেকশন করার জন্য আমরা কোনোভাবেই রিটেন আর্নিংসের ওপর ডিরেক্টলি চার্জ করতে পারবো না। রিটেন আর্নিংস কখন বাড়াই কমাই? যেই সালটা ক্লোজ হয়ে যায়। তো 12 সাল তো ক্লোজ হয় নাই, নট ক্লোজ অবস্থায় আছে। তো 87,000 টাকার পণ্য আমাদের লস হয়েছে, আমরা সরাসরি রিটেন আর্নিংস কমাই দিছি, হ্যাঁ, সো রিটেন আর্নিংস কমানো যাবে না। আচ্ছা, রিটেন আর্নিংস কমায় কি জাবেদা দিছিলাম এটা বলতে পারবা? এটা যদিও রিটেন আমাদের আর্নিংস কে তখন ডেবিট করছিল আর লস ক্রেডিট দেখানো হয়েছিল। ইনভেন্টরি ক্রিয়েট করছিল।
ইনভেন্টরি। হ্যাঁ, রিটেন আর্নিংস ডেবিট করছে, সরাসরি রিটেনিংস উপর চার্জ করছে, মানে রিটেনিংসটা কমাই দিছে। হ্যাঁ, মানে বুককিপার চিন্তা করছে যে 87,000 টাকার পণ্য খাতা থেকে মাইনাস করছি, হ্যাঁ, তো আমাদের রিটেনিংস কমাই দিলাম আর ইনভেন্টরি খাতা থেকে মাইনাস করছি, মানে চলে গেছে, সো ইনভেন্টরি ক্রেডিট করে দিলাম। সো এই যাবে তারা বুককিপার দিছে, কিন্তু তার আসলে দেওয়ার কথা ছিল এইটা যে লসটা ডেবিট হবে আর ইনভেন্টরিটা ক্রেডিট আর হবে। ইনভেন্টরি ক্রেডিট। যেহেতু ইনভেন্টরি খাতা থেকে মাইনাস করে দিছি, সো ইনভেন্টরি আমার খাতা থেকে চলে গেছে, সো এটা ক্রেডিট করতে হবে। এটা ছিল সঠিক জাবেদা। হ্যাঁ, আর সে ভুলভাবে রিটেন আর্নিংসের ওপর চার্জ করছে, রিটেন আর্নিংস ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট করছে। আচ্ছা, এখন দেখো ভুলের মধ্যে কি একটু সঠিক আছে না? ভুলের মধ্যে দেখো তো কোনটা জি সঠিক ভাইয়া, আছে। ইনভেন্টরির ইনভেন্টরি অংশটুকু। ক্রেডিট, এটা কিন্তু সঠিক জাবেদা, তো আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরি ক্রেডিট হওয়ার কথা। তো যেহেতু ইনভেন্টরি ক্রেডিট, সেটা নিয়ে আর আমাদের চিন্তা করা দরকার নাই। হ্যাঁ, এগুলার পাল্টানো দরকার নাই, ইনভেন্টরি ক্রেডিট অবস্থায় আছে। আমরা ভুল জাবেদার মধ্যে রিটেন আর্নিংস ডেবিট করছি, তার মানে এই ডেবিটটা যদি মুছে দিতে চাই তাহলে কি কাইটা দিব নাকি রিটেন ক্রেডিট করতে হবে? ক্রেডিট করতে হবে। ক্রেডিট করতে হবে। আচ্ছা, তাহলে রিটেন আর্নিংস ক্রেডিট করতে হবে। আর সঠিক জাবেদার মধ্যে ডেবিটে কে ছিল? লস। এটা কি লিখতে হবে না? এই জি লসটাকে ভাই। ডেবিট করতে হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের অরিজিনাল কারেকশনের জাবেদা। দেখো তো বিষয়টা সঠিকভাবে বুঝছো কিনা। জি ভাইয়া, বুঝছি। ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমরা ডিসেম্বর 31 তারিখ দিয়ে লিখলাম লস অন রাইট ডাউন অফ ইনভেন্টরিজ, ডেবিট হবে কত? 87,000 টাকা। আর রিটেন আর্নিংস ক্রেডিট হবে কত? 87,000 টাকা। তো এটাই ছিল আমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কের আন্ডারে টোটাল 5টা আইটেম ছিল যেগুলো ইনকারেক্টলি হ্যান্ডেল হয়েছিল। আমরা প্রত্যেকটা আইটেম ধরে ধরে সমাধান করেছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। 6 নম্বর অঙ্কটা খুব ভালো করে হোমওয়ার্ক করে ফেলবা, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর যদি কোশ্চেন না থাকে আমি ক্লাসটা শেষ করে দিব। পারা যাবে তো অঙ্ক, তাই না? জি ভাইয়া। ওকে, তো আমি ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।